নমস্কার, সমস্যা এবং সমাধান অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আমি জানি এই অনুষ্ঠানে এই সকল দর্শক বন্ধু বললে প্রচুর দর্শক বন্ধু কিন্তু বোঝানো হয়, কারণ এই অনুষ্ঠানই একমাত্র অনুষ্ঠান যে আমি জীবনের জবে থেকে প্রথম আমার নিজের এই অ্যাঙ্কারিং ক্যারিয়ার শুরু করেছি তবে থেকে আমি এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছি। আর এই অনুষ্ঠান তবে থেকে শুরু না, তার বহু বছর আগে থেকে কিন্তু এই অনুষ্ঠান কিন্তু শুরু। তাই এই অনুষ্ঠান শুরু তোমার জন্ম বহু বছর আগে, একদম ভৃগুদার কথাই বলছি। শ্রী ভৃগু অনাদি এমন একজন ব্যক্তিত্ব যিনি বোধহয় এতদিনে ভৃগুদা কত মানুষ দেখা হয়ে গিয়েছে আপনার, বোধহয় সেটা বোধহয় গুণে শেষ করা যাবে না বোধহয়। এবং এত মানুষ দেখা হয়ে গিয়েছে, তাদের জন্মছক দেখা হয়ে গিয়েছে, তাদের ভাগ্য নিয়ে ভাবনা চিন্তা করা হয়ে গিয়েছে, তাদের জীবনের সাকসেসের পথের একটা সুন্দর একটা পরামর্শ দেওয়া হয়ে গিয়েছে। প্রচুর মানুষ রয়েছে যারা ডাক্তার হয়েছে, যারা ইঞ্জিনিয়ার হয়েছে, যারা কোন রকমের বিভিন্ন রূপলি পর্দায় কাজ করছে, সেলিব্রিটিরা রয়েছে, সঙ্গীতকার শিল্পীরা রয়েছেন, বলে আমরা শেষ করতে পারবো না। প্রচুর ব্যবসায়ীরা রয়েছেন, ভীষণ বড়, সব থেকে বোধহয় রিস্কের কাজ ব্যবসা করা, সেরকম বড় বড় ব্যবসায়ীরা রয়েছেন। এত মানুষের জীবন গড়েছেন এই মানুষটা, এখনো কিন্তু তিনি নিপুণতার সঙ্গে এই কাজটা করে যাচ্ছেন। এবং আমরা বলি না পুরনো চাল ভাতে বাড়ে বা ওল্ড ইজ গোল্ড, এরকম প্রচুর প্রবাদ বাক্য রয়েছে যেগুলো সবকিছু কিন্তু এরকম অভিজ্ঞ মানুষগুলোর সাথে কিন্তু যায়। তো সেই মানুষটিকে নিয়ে আবারও আমাদের আলোচনা, যে মানুষটি শুধুমাত্র আমাদের না, আমাদের আগের প্রজন্ম, আমাদের পরের প্রজন্ম, সমস্ত প্রজন্মের জন্য একজন দৃষ্টান্ত। তিনি অবশ্যই আমাদের ভৃগুদা। আজকে ভৃগুদার কাছ থেকে অনেক কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে ভৃগুদা, আজকে প্রথমেই একটা প্রশ্ন করব, যে প্রশ্নটা কোনোদিন হয়তো আমি করিনি, কিন্তু জানার একটা ইচ্ছে রয়েছে। মানে অনেক ক্ষেত্রে অনেকে বলে যে আমার নজর দোষ রয়েছে, আমার সন্তানের নজর দোষ রয়েছে, একটুতে তার নজর লেগে যায়। কেউ বলে কেউ আমাকে খুব হিংসা করে, আমার হিংসা করে কোনো ক্ষতি করে দিয়েছে। কেউ বলে আমার শত্রু আমার কোনো ক্ষতি করে দেওয়ার চেষ্টা করেছে, আমার ভালো সে দেখতে পাচ্ছে না, অন্যের নজরে আমার সব শেষ হয়ে গেল। এই যে কথাগুলো, মাঝে মাঝে এগুলো বিশ্বাস করতে ইচ্ছা করে, মাঝে মাঝে আবার বিশ্বাস করতেও ইচ্ছে করে না। তো আমি ভাবলাম একজন অভিজ্ঞ মানুষকে যখন পাশে পেয়েছি, তার কাছ থেকে শুনে নেবো যে এই কথাগুলো কি আমাদের মনের ভুল কথা, তা এখানেও কোথাও একটা যুক্তি লুকিয়ে রয়েছে। প্রথমত এইভাবে বলি, মানুষকে বোঝালে যেভাবে মানুষ বুঝতে পারবে সেভাবে বলি, ডাইরেক্ট কথাটা অ্যান্সারে না গিয়ে। কারণ প্রত্যেকটা জিনিসের গুরুত্ব বুঝতে হবে, কিন্তু সতর্ক থাকা, আতঙ্কের পরিবেশ যাতে তৈরি না হয়। কারণ আমরা এমনি চারিদিকে যা দেখছি, যা ঘটছে, আমরা আতঙ্কের পরিবেশের মধ্যেই রয়েছি। ওই জন্য ডাইরেক্ট কথাতে গেলাম না, উদাহরণস্বরূপ বোঝাতে চাইছি। ধরো টিভিতে আমরা এখন অনুষ্ঠান করছি তো, টিভিতে অনুষ্ঠান করছি, কেউ দেখতে পাচ্ছে, কেউ দেখতে পাচ্ছে না। ক্লিয়ার? কে দেখতে পাচ্ছে না? যে টিভিটা এই সময় দেখছে না, বা টিভি তার ঘরে নেই, বা টিভি সে খোলেনি। ক্লিয়ার? তার মানে কি বলতো, প্রোগ্রামটা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে তো নিশ্চয়ই, 100% টেলিকাস্ট হচ্ছে। টেলিকাস্ট হচ্ছে। তার ঠিক সেরকম এই এয়ারে আমি দেখতে পাচ্ছি না আমার নিজের প্রোগ্রাম ছাড়া, এই এয়ারে কিন্তু নাচ হচ্ছে, গান হচ্ছে, টেলিশপিং হচ্ছে, যা যা হচ্ছে সব কিন্তু এই এয়ারে, এই তরঙ্গের মধ্যে দিয়ে আছে। শুধু আমি দেখতে পাচ্ছি না ডিউ টু আমার কাছে সেই সেট আপটা নেই, তার মানেই হচ্ছে না তা নয়। ঠিক কথা। অতএব পড়াশোনা যারা মানুষ এইভাবে বুঝতে হবে, যা আপনি দেখতে পাচ্ছেন না তা ঘটছে না তা নয়, সব কিছুই আছে, সব কিছু ঘটতে পারে, সব কিছু প্রতিনিয়ত ঘটছে। সেটা কিছু কিছু জিনিস, যেমন অনেক সময় অনেক জার্ম তৈরি হয়, অটোমেটিক রোগগুলো আমাদের প্রতিরোধ করার ক্ষমতা সেরে যায়। যে জার্মগুলোকে বেশি করে অ্যাটাক করে তখন আমাকে ওষুধ খেতে হয়। ঠিক সেরকম প্রতিনিয়তই কিছু না কিছু ঘটতে চাচ্ছে, সে নজর দোষ বলি, অমুক বলি, লোকের ক্ষতি করা বলে রাখি। তার লোকের সঙ্গে খেতে বারণ করে কেন? লোকের সামনে স্বামী স্ত্রী মিলে শুতে নেই কেন? এরকম অনেক শাস্ত্রে বলা আছে। সব কিছুর একটা প্রভাব আছে, সে দেখতে পান আর না পান। এই কারণে কি হয়, সবসময় নিজেকে আত্মরক্ষা করে চলার একটা প্রয়োজনীয়তা রয়েছে। এই আত্মরক্ষার জন্য বিভিন্ন রকম প্রোটেকশন আছে। জ্যোতিষ একটা গাইডলাইন, এই এডুকেশন, অমুক তমুক হ্যাড্ডা, এইগুলো জ্যোতিষের পাথর দিয়ে এগুলো থেকে রিলিফ হবে না। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আলাদা দিক আছে। যেমন যে কোনো জিনিস যদি আপনি দেখতে চান, এই ইয়ারে কি হচ্ছে, সব কি টিভির মধ্যে দিয়ে হবে? রেডিও শুনলে যে গানটা শুনতে পারবেন, টিভির মধ্যে সেই গানটা শুনতে পারবেন না। আপনি টিভির মধ্যে ছবিটা দেখতে পাবেন। ভুল বলছি? ঠিক সেরকম ভাবে প্রত্যেকটা সোর্স আলাদা আলাদা। কিছু আধ্যাত্মিক প্রোটেকশন, কিছুটা জ্যোতিষ কেমিক্যাল প্রোটেকশন, জ্যোতিষটাকে কেমিক্যাল প্রোটেকশন বলবো কারণ ওগুলো রেগে গিয়ে কাজ হয় তো, আর কিছুটা আধ্যাত্মিক প্রোটেকশন, কিছুটা অ্যাওয়ারনেস।
কোন তিথি নক্ষত্র মানবো, কী ধরনের খাদ্য খাওয়া উচিত না, এই কলিকালে আমরা এগুলো সব শিখিয়ে তুলে দিয়েছি। এইগুলো কারণেও কিন্তু আমাদের এই নানা রকমের এফেক্টগুলো, যে ভালো ভালো দোকান চলতো হঠাৎ বসে গেছে, দু ভাই দারুণ সম্পর্ক, হঠাৎ সে ভাই ভাই এমন নিয়ে কোটে দেখাতে কি হয়েছে, দাগুলোর সম্পর্ক। দুই বউ বিয়ে হওয়ার পর অনেকটা সময় ধরে খুব ভালো ছিল, সে ফ্যামিলিটা টুকরো টুকরো হয়ে গেল, চোখের সামনে দেখতে পাচ্ছি। অনেকে বলতো যে এই ফ্যামিলিটার মতন হ তোরা, ভালোটাই আমরা সবসময় বলি, সেই ফ্যামিলি নষ্ট হয়ে গেছে। এগুলো সবটাই কিন্তু আছে, কিন্তু কি করে ওভারকাম করবে, আপনাকে কি করেছে সেটা তো যতক্ষণ আপনার না দেখবো ততক্ষণ বলতে পারবো না। এবার আপনার দেখার পর, হ্যাঁ আপনার ছকে এই ঘটনাটা আছে, সেই গ্রহটা খারাপ আছে বলে সেটা এফেক্ট করেছে। যেরকম আমাদের প্রতিরোধ করার ক্ষমতা কম থাকলে সেই জিনিসটা আমাকে এফেক্ট করবে, সে গ্রহগত থেকে ব্যালেন্স করা যায় যে এনাকে এটা এফেক্ট করবে কি না। এবং আগেকার মা বোনরা অনেকে বলতো তোর না খুব হালকা রাশি, তাই তুই এই স্বপ্ন দেখিস কি এটা হয়ে যায়, কথায় কথায় তুই অসুস্থ, হাওয়া বাতাস লেগে, তুই মারা আগে বলতো, বুঝুক না বুঝুক ওই হালকা রাশি বলতো। রাশি হালকা ভারী যেরকম ওনারা বলছে, ভারী হালকা ব্যাপার কিছু নেই, এক একজন প্রতিরোধ করার ক্ষমতাটা রাশি লগ্নের একরকম থাকে, তখন তাকে সেটা অ্যাটাক করে। আমি দেখাতে এসেও অনেককে যেমন খাদ্য খাবেন না, এইগুলোকে অ্যাভয়েড করুন, যতটুকু কি বলবো বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে যতটুকু বললে মানুষ বুঝবে ততটুকু। সব তো দেখিয়ে প্রমাণ করানো যাবে না যে এখন এইখান দিয়ে গান হচ্ছে, নাচ হচ্ছে, এখান দিয়ে সব ছেলেমেয়েরা হেঁটে যাচ্ছে, এখান দিয়ে শপিং হচ্ছে, দেখাতে পারবো না সবাইকে খুলে খুলে। পৃথিবীতে যখন যা ঘটছে সব দেখানো যাবে না, যার ঘটছে সে বুঝতে পারছে, জানবেন কিছু একটা হয়েছে, কিছুই যখন হয়েছে তাহলে একটা ভালো যদি লোকের কাছে যাই যেখানে আমাকে রিলিফ দিতে পারে। আরও একটা জিনিস বলে রাখি, আমরা অনেকে জানি না, মানি না, ভাবছি যখন ঠেলায় পড়ি তখন মানি। অবভিয়াসলি ধরো আমরা ফ্ল্যাট কিনেছি, একটা ফ্ল্যাট তো আর একটা হয় না, একাধিক ফ্ল্যাট হয়। দেখা গেছে ফ্ল্যাটের কোনো একটা পোর্শে মানুষের অনেক ধারণা ভুল রয়েছে, কিরকম বলি আত্মহত্যা তো শোনা যায় কথাটা, যে করেছিল, করছে, সে রেল লাইনে করছে, অমুক করছে, তো এখনও শুনি এইটা অমুক ফ্ল্যাটে অমুক গলায় দড়িয়ে দিচ্ছে, কি অমুক আগুন দিয়ে মারা গেছে, কিংবা স্টোভ বাস্ট করে এরকম। আমরা ভাবি ওর হয়েছে, জাহান্নামে যাক, আমার কিছু না, কিন্তু ব্যাপারগুলো তা নয়। ওই প্রভাব ওই পুরো এরিয়াটাকে কিন্তু প্রভাবিত করবে। এই জায়গাগুলো কিন্তু সতর্ক থাকতে হবে, যে আপনি যে পরিবারে, যে পাড়াতে আছেন বা যে ফ্ল্যাটে আছেন, আপনার আশেপাশে এরকম কোনো ঘটনা ঘটেছিল কি না, এটা একটু আপনি বোঝার চেষ্টা করুন। যদি থাকে তাহলে আগে এসে জ্যোতিষী সারেন্ডার করুন, তার প্রোটেকশানটা কিন্তু আলাদা। সেগুলো ঘরে রেখে যাতে সবাই ভালো থাকতে হয়। পাথর যেমন একজন পড়বেন, যে আমরা পাঁচটা মেম্বারকে তো পাথর পরিয়ে তাদের ভাগ্যের পরিবর্তন করা যায়, কিন্তু ওইটা থেকে হবে না, ওটা থেকে একটা প্রতিকার করেই বাড়িটাকে বন্ধন করে দেওয়া, যাতে আপনারা কেউ কোনোভাবে ওই প্রভাবে প্রভাবিত নয়। এবং অন্য ফ্ল্যাটের যা হোক আপনার তো বোঝার বিষয় নেই, আপনি আপনাকে আত্মরক্ষা করবেন। এই জায়গাগুলোকে স্টাডি করার চেষ্টা করুন। আমরা কিন্তু অনেক সময় দেখেছি অনেক জায়গা দিয়ে হয়তো রাতে ফিরছেন, সিনেমা থেকে ফিরছেন, কি কারোর সঙ্গে বিয়ে বাড়ি ফিরছেন, ওখান দিয়ে আসতে কি এটা মনে হলো, গাটা ভারী হয়ে গেলো, অসুস্থ হয়ে গেলো, জ্বর এসে গেল, সে ডাক্তার কাছে নিয়ে জ্বর সারছে না, এত জ্বর। তারপরে ও গিয়ে বিভিন্ন জায়গা থেকে গিয়ে তারা ঝেড়ে টেড়ে দিল, ঠিক হলো। জ্যোতিষ তো ঝাড়ফুঁক করে না, কিন্তু ঝাড়ফুঁকের বাইরে অনেক কিছু আছে, যে আধ্যাত্মিক প্রোটেকশনগুলো নিলে আপনি আত্মরক্ষাভাবে চলতে পারবেন, তাতে বড় কোনো সমস্যা আপনাকে বিচলিত করতে পারবে না। দেখবেন অনেক পাথর পড়েছে, অনেক কিছু করেছে, তারপরও বলছে উন্নতি হচ্ছে না, তারপরও বলছে বিগুদা কিছুতেই ভালো রেজাল্ট আসছে না, যা করতে চাইছি তাতে ফেলিওর হচ্ছে। জানবেন অন্য কোনো সমস্যা আছে, যেগুলো এইগুলো থেকে শুধু রিলিফ হবে না, ওইটাকে কাটিয়ে দিন, দেখবেন আপনার যে গতিতে ছিলেন পাথর সেই গতিতে আপনার রেজাল্ট দিচ্ছে। এগুলো হচ্ছে বুঝতে হবে। একদম। তাহলে এগুলো সম্পূর্ণভাবে বোঝার জন্য আমরা একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারি, যোগাযোগ করতে পারি, এবং আপনার জীবনে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার, শিক্ষিত অ্যাস্ট্রোলজার মানে অবশ্যই আমার মতন একই কথা বলবেন শ্রীভৃগু অনাদি। তাহলে ভৃগুদার সঙ্গে যোগাযোগ করতে হবে। স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার। একেবারে অন্য একটা বিষয়, অন্য একটা ধারা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করলাম, কিন্তু দেখবেন বাড়ির অল্প বয়সীদের এই ধরনের কথাগুলো বলতে শুনবেন না। যারা প্রবীণ, যারা একটু এজেড, তারা কিন্তু এই ধরনের বিষয়গুলো নিয়ে সত্যি ভাবনা চিন্তা করেন। যখন তারা ভাবনা চিন্তা করছেন, কোনো তো একটা কারণ নিশ্চয়ই লুকিয়ে রয়েছে। যদি এটা মিথ্যে হতো, কোনো মিথ্যে জিনিস বেশি দিন টেকসই হয় না, কিন্তু যখন যুগের পর যুগ ধরে বিষয়গুলো আসছে, তখন নিশ্চয়ই কোথাও না কোথাও
একটা যুক্তি তো রয়েছে। এই যুক্তিকে বুঝে নিতে বা আপনার জীবনের প্রভাব পড়ছে না তো, এই কালো ছায়া আপনার জীবনকে গ্রাস করছে না তো, সবকিছুর উত্তর কিন্তু অবশ্যই ভৃগুদার কাছ থেকে আপনারা নিশ্চয়ই পাবেন। তাই আরেকবার ফোন নাম্বারটা একটু প্রথমে বলবো, 9830143766। নাম্বারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো সময়ের জন্য একটু আগে যোগাযোগ করুন, দেখবেন সমস্যা আপনার পাশ কাটিয়ে বেরিয়ে যাবে। হয়তো আপনি বুঝতে পারলেন সমস্যা আপনার পাশ দিয়ে বেরিয়ে গেল, কিন্তু সে কিন্তু আপনাকে বিশেষ ধাক্কা দিতে পারবে না। আমরা আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, কারণ আমাদের জীবনের একটা নতুন জন্ম আমরা বলি, সেটা হচ্ছে বিবাহ। নতুন একটা জগৎ আমরা বলি বিবাহ, একেবারে জীবনের মোড় ঘুরিয়ে দেয় বিবাহ। হয়তো মোড়টা ঘুরে আপনি ভালো সূর্যোদয় দেখছেন বা কালো অন্ধকার দেখছেন। এবার এটা ডিপেন্ড করছে আপনার বিবাহিত জীবনটা আপনাকে কি উপহার দিতে চলেছে, সেই ভালোটা নাকি মন্দটা। এবং যেহেতু এত খরচা করে, এত প্ল্যান করে, এত মানুষ নিমন্ত্রণ করে, আপনার এত আবেগ দিয়ে একটা বিবাহ বন্ধনে আপনি আবদ্ধ হচ্ছেন, কেন আগাম জেনে নেবেন না যে এই বন্ধনটা আপনার জন্য লাকি নাকি আনলাকি। আজকে ভৃগুদার থেকে ঠিক এটাই জানতে চাইবো, লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, কারণ অনেক ক্ষেত্রে দেখি লাভ ম্যারেজ করেও অনেকে সুখী হতে পারে না, অ্যারেঞ্জ ম্যারেজে মারাত্মক সুখী রয়েছে। তাই আমার বিবাহিত জীবন, আমার প্রেমের জীবনটা না, আমার বিবাহিত জীবনটা কেমন যাবে, সেটা আপনি বহু মানুষকে অ্যাডভাইস দিয়েছেন, বহু মানুষকে সুন্দরভাবে বুঝিয়েছেন। আমরা আজকে আরেকটু বুঝবো। প্রথমত এইভাবে ভাবতে হবে, আমরা তো বিয়ে করলে ভালোবাসা দুরকম। আগে থেকে যাদের ভালোবাসি ডিউ টু প্রেম, আর বিয়ের যারা সম্বন্ধ করে বিয়ে করে, বিয়ের পর প্রেম হয়, অর্থাৎ ভালোবাসাটা তৈরি হয়। কিন্তু প্রথম ভালোবাসাতে শুধু আবেগই থাকে, আবেগ দিয়ে সংসার হয় না, সংসারটা যে বাস্তব ওরিয়েন্টেড। ওই জন্য মেয়েদের সবসময় মঙ্গল বৃহস্পতি গুরুত্ব দিই, ছেলেদের শুক্র চন্দ্র। কিন্তু প্রেম কি গ্রহ নক্ষত্র থেকে করা হয়? যে ওর ডেট অফ বার্থ নিয়ে আসো, একটু দেখো এর সঙ্গে তোমার মেলামেশা করলে ভালো হবে কিনা। কোনো ডেট অফ বার্থ বিচার করে কিন্তু প্রেম হয় না। প্রেম বাই নেচারে আসে, বিভিন্ন সিচুয়েশনে আসতে পারে, সিচুয়েশনে চলে যেতে পারে। কিন্তু ঘর আমরা একটাই করব, সেই চিন্তা করে কেউ ফেল দুবার করে চিন্তা করে পড়াশোনা করে নাকি, করে গেছে আলাদা ইস্যু। সেরকম একটা বিচ্ছেদ হয়ে গেছে, বা তার স্বামী মারা গেছে কি তার বউ মারা গেছে, আলাদা ব্যাপার। কিন্তু কেউ যখন আসে, সে তখন আবার একটা বিয়ে করবো চিন্তা করে পরে আসে না। সে প্রথম যখন বিয়ে করে তার স্বপ্নটা সবটা ঘিরেই থাকে। তা সেক্ষেত্রে কেন দেখে নেব না, কয়েকটা জিনিস আপনারা গুরুত্ব দিন, দেখুন, তারপর বাদবাকি আমি গাইড করব, যেগুলো দেখলে আপনি প্রথম ক্যান্সেল করবেন। সহজভাবে শিখিয়ে দিই আপনাকে, নাহলে খাতা পেন নিয়ে বসে যান। প্রথমত আপনার বাচ্চার রাশি জানেন, আমি প্রত্যেকটা ক্ষেত্রে, আপনি ছেলে হোক আর আপনি মেয়ে হোক, ছেলে হলে আপনার বৌমা হবে আর মেয়ে হলে আপনার জামাই হবে। আপনি প্রথম দেখবেন যার সঙ্গে বিয়ে দিচ্ছেন, আপনার ছেলে আর মেয়ের রাশি লগ্ন যেন অষ্টম ষষ্ঠ কানেকশন না হয়, এটা প্রথম দেখবেন, যেটা আপনি বুঝতে পারবেন। এর জন্য জ্যোতিষ আগেই আসতে হবে না, জ্যোতিষ তো ওভারঅল সবটা দেখবে, দেখি প্রথম ক্যান্সেল করবেন। একটা উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনার মেয়ের মেষ রাশি হতে বা আপনার ছেলের মেষ রাশি, তাহলে অষ্টম ষষ্ঠম কাকে বলছে? অষ্টম হচ্ছে তাহলে বৃশ্চিক। তাহলে আপনার যদি মেয়ের মেষ রাশি হয়, তা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন ছেলের সঙ্গে আপনি বিয়ে দেবেন না। আর ষষ্ঠ কে হচ্ছে? ষষ্ঠ হচ্ছে কন্যা, কন্যা রাশি বা কন্যার লগ্নের সঙ্গে দেবেন না। বা আপনার ছেলে যদি এবার মকর রাশি হয়, তাহলে ষষ্ঠ অষ্টম কে হচ্ছে? সিংহ, সিংহ রাশি সিংহ লগ্নের সঙ্গে বিয়ে দেবেন না। মিথুন রাশি মিথুন লগ্নের সঙ্গে বিয়ে দেবেন না। আপনার যদি তুলা রাশির জাতিকা হয়, তাহলে বৃষ রাশি বৃষ লগ্নের ছেলের সঙ্গে বিয়ে দেবেন না। মীন রাশি মীন লগ্নের ছেলের সঙ্গে বিয়ে দেবে। এরকমভাবে কয়েকটা জিনিস মাথায় রাখুন। আর একটা দুটো বলে দিয়ে, লিটারের একটা বিরাট গুরুত্ব। এবার নামটা সেটা যদি আপনি অ্যাজ পার জ্যোতিষশাস্ত্র অনুসারে রেখে থাকেন, তাহলে এটার গুরুত্ব বিরাট। আর যদি আপনি ভার্বিয়ালি 26 লেটারের মধ্যে একটা ভালো লেগে ভালোবেসে কেউ নাম রেখেছে, সেই নামটার বিচার করলে কোনো লাভ হবে না। কিছু কিছু লেটার আছে, যে লেটার 26 লেটারের মধ্যে কিছু লেটার আছে ইমোশন লেটার, কিছু লেটার আছে যার বাস্তবসম্মত জায়গা রয়েছে, আর কিছু লেটার আছে খুব সিরিয়াস লেটার, গ্রহদের মতন। যেমন শুক্র বুধের যদি কোনো লেটার পাই, শুক্র কি 6, বুধ কি 5, তাই 5 দিয়ে লেটার হয়। তাই এই ধরনের লেটারগুলোর সঙ্গে সিরিয়াস কোনো লেটারের ছেলে বা মেয়েদের বিয়ে দেবেন না। কারণ আমরা তো অনেক বিবাহিত জীবনটা তো ইমোশন ব্যতীত হবে না। ওই কারণে দেখা গেছে আগে খুব ওইটুকু সময় খুব ভালো মনে হয়েছিল, যেই বিয়েটা হয়ে গেল মনে হচ্ছে না ওর কথার সাথে আমার কথার কোনো মিলই নেই। অনেকে একটু পড়াশোনা জানা ছেলেমেয়েরা টিউনিংটা না মিলছে না আঙ্কেল, কী করবো বলুন তো। এই টিউনিংটা মিলছে না, যে
এবার বিয়ে হয়ে গেছে, এবার মেলাবো কি করে? আপনি এ, আপনি জেড, আপনি এস, আপনি সি, এবার এইগুলোকে আমি চেঞ্জ করবো কোথা থেকে? বোঝাতে পারছি? তাহলে আপনি যদি আগে আসতেন, বলতাম আপনার এই লেটার আছে, এই লেটারে জাতক বা জাতিকার সঙ্গে বিয়ে দিয়েন না। বা আপনার এই যে রাশি লগ্ন দিয়ে বোঝা সেরকম লেটার আছে, জন্মমাস আছে, কী ধরনের জন্মমাস আপনার হলে কী ধরনের জন্মমাসের ছেলে বা মেয়ের সঙ্গে দেবেন না, কী ধরনের নামের প্রথম অক্ষর হলে কী ধরনের নামের দেবেন না, কী ধরনের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যাজ পার সংখ্যাতত্ত্ব অনুসারে ফাটকা লাকি নাম্বার, তার কী ধরনের লোকের সঙ্গে আপনার দেওয়া উচিত বা উচিত না, এইগুলো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচারগুলো করার প্রয়োজনীয়তা আছে। তাহলে আপনি বুঝবেন যে সত্যিতে এই কথাগুলি তো আমরা বলি, ওর সব ভালো, ও না আমাকে বুঝতে চায় না। দেখবে এই কথাগুলো আমরা অনেক সময় বলি, বুঝতে চায় না। যদি একটু আগেই আসতেন, অর্থাৎ বিয়ে হওয়ার আগেই আসতেন, এই বুঝতে চাইছে না, সবটাই তো ঠিকই আছে, ওই জায়গাটা পার্টিকুলার ওইটার জন্য। একটা লোকের বা একটা ছেলে বা মেয়ের মধ্যে সব ভালো পাবেন না, সেরকম রাশি আছে, লগ্ন আছে, নক্ষত্র আছে, গণ আছে, নামে স্পেলিং আছে, সবগুলো তো জ্যোতিষশাস্ত্র অনুসারে মানুষ তৈরি করে না, এইগুলো দেখে নামকরণ তৈরি করা হয়। নামকরণ একটা সাবজেক্ট, সেটা নিয়ে অন্যদিন আলোচনা করব। কিন্তু আপনি সবগুলোই আপনার পৃথিবীতে সেট হয়ে আছে, আপনি জানুন না জানুন, বিচার করেন না কারণ রাশি লগ্ন নক্ষত্র ফাটকালা কিনা সব সেট হয়ে আছে, কিন্তু নামটা সেট হয়নি। নামটা আপনি তৈরি করেনি, নামটা আপনি ইমোশনে দাদু, জ্যাঠা, কাকা, শালি, দিদা ভালোবেসে রেখেছে। এর আগেও বলেছিলাম ভালোবাসাকে গুরুত্ব দেবেন না। ভালোবাসাকে যদি গুরুত্ব দিতে হয় তাহলে আপনি কটা ভালোবাসাকে গুরুত্ব দিলেন বলেন? হয় দাদুর নাম রেখেছেন, বা দিদার নাম রেখেছেন, কি মামার নাম রেখেছেন, কি পিসির। ভালো তো সবাই আপনাকে বাসে, সবারই তো আন্তরিকতা রয়েছে, তাহলে সবাইকে ফেললেন কি করে? কেন আপনি জানতেন যে সবাই ভালোবেসে যে নাম রাখছে সবার নাম রাখা যাবে না। তা নাম যখন একটাই রাখা যাবে, কেউ তো দুঃখ পেত না জ্যোতিষশাস্ত্র অনুসারে নামটা রাখতাম, তার ভাগ্যটা অ্যাপ্রোপ্রিয়েট হতো, সবারই আশীর্বাদ থাকতো যে আমার সন্তানটা, আমার দাদুটা, আমার নাতিটা, আমার পুতিটা প্রতিষ্ঠা পাক। সেটা সব থেকে ভালো না? এইটার দিকেও কিন্তু ধ্যান দেওয়ার প্রয়োজন আছে। একদম। বিবাহ একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আপনি হয়তো পড়াশোনার ক্ষেত্রে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেননি, ভুল করেছেন। কর্মক্ষেত্রে যাওয়ার আগে পরামর্শ নেয়নি, ভুল করেছেন। ব্যবসা করবেন কিনা জানেননি, সেটা ভুল করেছেন। কিন্তু সব থেকে বড় ভুল কি করবেন বলুন তো? যদি আপনার ছেলেকে বা মেয়েকে বিয়ে দেওয়ার আগে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ না নেন, কারণ এটা মহা ভুল। এর থেকে বড় ভুল কিন্তু একদম হতে পারে না। তাই কোনো ক্ষেত্রেই ভুল করা উচিত নয়। একেবারে প্রথম থেকে সচেতন যারা, তারা অবশ্যই 100তে 100, কিন্তু যারা বাকিগুলোতে সচেতনতা অবলম্বন করেননি, অন্তত পক্ষে ছেলে বা মেয়েকে বিয়ের পিঁড়িতে বসানোর আগে একবার অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। ভাবছেন ওদের তো লাভ ম্যারেজ, এখানে আর কি করবো, আমারও তো খুব একটা পছন্দ ছিল না, তাও তো তারা করছে। ঠিক আছে, আপনার পছন্দ নাও হতে পারে, একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার কি বলছে একবার দেখুন না। তিনি যদি এটাকে সঠিক বলে তাহলে দেখবেন আপনি পছন্দ করতে বাধ্য, এবং তিনি যদি এখানে কোনো রকমের সমস্যা দেখান তখন কি করবেন? চেষ্টা করুন প্রথমে প্রতিকার প্রতিবিধান, এবং তারপর অবশ্যই তার পরামর্শ রয়েছে। আর এই সব কিছু আলোচনা কিন্তু এই স্টুডিওতে বসে হয় না, অনেক 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 আলোচনা থাকে। সবকিছুর জন্য অবশ্যই চেম্বারে আসতে হবে, এবং চেম্বারে আসার জন্য ফোন নাম্বার 9830143766। চাইলে চেম্বারে আসুন বা অনলাইন কনসালটেন্সির মাধ্যমে যোগাযোগ করুন, আপনার যেটা সুবিধা সেটাই কিন্তু সম্ভব। অবশ্যই যদি চেম্বারে আসতে চান তাহলে খড়দহে যোগাযোগ করতে পারেন, একেবারে ভৃগুদার নিজস্ব চেম্বার। এখানে বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার উনি কিন্তু থাকছেন, সময় দিচ্ছেন, আপনি আপনার সময় অনুযায়ী পৌঁছে যেতেই পারেন। তবে শুক্রবার করে আপনি আবার শিয়ালদা যোগাযোগ করতে পারেন। শিয়ালদা মানে অনেকেই যারা ট্রেন লাইনে আসতে চাইছেন অনায়াসে চলে আসতে পারবেন। তো শিয়ালদা চেম্বারেও কিন্তু ওনার সঙ্গে দেখা হওয়ার একটা সুবন্দোবস্ত রয়েছে। এছাড়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রাসবিহারী এভিনিউ গড়িয়াহাটে ওনাকে পাচ্ছেন বুধবার করে। তো সেখানেও কিন্তু সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত উনি থাকছেন, চাইলে সেখানেও কিন্তু যোগাযোগ করতে পারেন। এবং তার পাশাপাশি বলবো যে অনুষ্ঠান দেখারও একটা প্রয়োজনীয়তা থাকে, জানার প্রয়োজনীয়তা থাকে, শিক্ষা পাওয়ার প্রয়োজনীয়তা থাকে। সেই জন্য কিন্তু শ্রীভিগু অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেলটি রয়েছে, সেটাও আপনারা সাবস্ক্রাইব করুন, দেখুন এবং শুনুন। এবং তারপর যদি আপনারা উপলব্ধি করেন আরে সমস্যাগুলো তো সব মিলে যাচ্ছে, জীবনের কথার সাথে জীবনের কথাগুলো তো একদম ম্যাচ হয়ে যাচ্ছে, তাহলে আপনার নিজের অন্তরাত্মা বলবে যে আমাকে যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে, এখন যোগাযোগ না করলে আমার জীবনে খুব বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই তখন কিন্তু অবশ্যই আপনাকে পৌঁছে যেতেই হবে ভৃগুদার কাছে।
বিভিন্ন কারণে আমরা পৌঁছে যাই, তবে আমরা জীবনে সব থেকে বেশি ইনভেস্ট করি দুটো কারণে, এক তো বাড়ি তৈরির সময় এবং দ্বিতীয়ত হচ্ছে ব্যবসা করার সময়। প্রথমত একটু ব্যবসা করার দিকটা একটু আলোচনা করব ভৃগুদা, যে যারা নতুন নতুন ব্যবসায় নামতে চাইছেন বা পৈতৃক ব্যবসা করব কিনা, এটা আমার জন্য ঠিক হবে কিনা, শাড়ির ব্যবসা করব কিনা, আমরা কি জুয়েলারি বিজনেস করব নাকি কোনো অন্য কোনো ধরনের ব্যবসা করব যেটা আমার জন্য ভালো, এভাবে কনফিউজড হয়ে লাভ আছে, নাকি একেবারে যেটা আমার জন্য পারফেক্ট সেটা জেনে নিয়ে আমাকে এগোনোর দরকার রয়েছে? প্রথমত এর মধ্যে দুটো জিনিস বলবো। একটা পৈতৃক ব্যবসা থাকলে তার একটা মধ্যে ইমোশন জড়িয়ে থাকে, বা আমার কিছুতেই চায় না যে আমার সন্তান চাকরি করুক বা আমার সন্তান অন্য কোনো ব্যবসায় যাক। এটা তার একটা মাইনাস পয়েন্ট বলুন, প্লাস পয়েন্ট বলুন, যাই বলুন। কিন্তু তবু বলবো একবার দেখিয়ে নিয়ে, কেন বহু দেখা গেছে যে যে ব্যবসা বাবা রমরম ব্যবসার ছেলের উপর ছেড়ে দিয়ে গেছে, সেই ছেলে সে ব্যবসা ডুবিয়ে দিয়েছে। অর্থাৎ আমরা বলি ডুবিয়ে দিয়েছে, ছেলেটা ডুবানোর কেউ না, সেটা তার ভাগ্যে সেই ব্যবসাটা তার ছিল না। আবার বহু ব্যবসা টিকিট টিকিট করে বাবা চালাতো, সেই ছেলে সেই ব্যবসাটা হাল ধরার পর সে ব্যবসার লাইফস্টাইলই বদলে দিয়েছে। এই যে ব্যাপারগুলো, মানে একটা ব্যবসা একটা লোকের গ্রহ নক্ষত্র অনুসারে যায়। যেমন চাকরির জন্য আইডিয়াল সাবজেক্ট, আইডিয়াল এডুকেশন, আইডিয়াল প্লেস বলি, কোথায় গেলে হবে, কী ধরনের চাকরি পাবেন, কী ধরনের, ঠিক ব্যবসার ক্ষেত্রে কী ধরনের ব্যবসা করবেন। সেই ব্যবসাটা রিটেল হবে না হোলসেল হবে, কিসের হবে, মেডিসিন হবে, তার মেডিসিন শপ করাবো, নাকি মেডিসিন হোলসেলার হবেন, নাকি এগুলো তো গার্মেন্টসের ব্যবসা হবে। এবার গার্মেন্টসেরগুলো কী টাইপের, শুধু মেয়েদের প্রসাধনী ব্যবসা, নাকি ছেলেদের ব্যবসা, নাকি সুতোর কোনো বস্ত্র, নাকি গেঞ্জির কোনো জামা কাপড় গেঞ্জির কোনো ফ্যাক্টরি করবো। হাজার এক রকম ব্যবসা রয়েছে। কোন ব্যবসাটা আপনার ছকে যাচ্ছে, না আমার এইগুলোর থেকে আমার জলটা আপনার জন্য ভালো হবে। সবাই শুনি যাকেই যে কোল্ড ড্রিঙ্কস বেচে না কোটি কোটি টাকা মালিক হয়েছে, কোল্ড ড্রিঙ্কসে বিরাট লাভ, 10 টাকা খরচ, 10 পয়সা খরচ, 10 টাকা করে। এগুলো লোকের মুখে, আমার কথা না, এগুলো আমি এইসব নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নই। বিলে এবার চলতে ফিরতে দেখবেন, ও মাছের ব্যবসা করে ও কোটিপতি হবে না, কে হবে? আচ্ছা আপনার মাছের ব্যবসা করতে অসুবিধা কী ছিল জিজ্ঞেস করি? ওই বিলটা নিয়ে নিয়েছে, ওই অমুকটা নিয়েছে, ওই বিলে এরকম ইনভেস্ট করেছে, কাঁচা পয়সা। দেখবে আমরা কোথায় কোথায় শুনি ওই মাছের জলে না কাঁচা পয়সা উঠছে। আচ্ছা কাঁচা পয়সা উঠছে, পাকা পয়সাটা কোথায় পেলেন? পাকা কাঁচা বলে কিছু রয়েছে, যেখানে কাঁচা পয়সা উঠছে সেখানটাই যান। যখন বলা হয় শাস্ত্রে বলছে টাকা নাকি এয়ারে উঠছে, আবার আপনি কিন্তু কোনো না কোনো সময় মুখ ফুসকে বলছেন কাঁচা পয়সা উঠছে, কিন্তু সেই কাঁচা পয়সাটা ধরতে পারছে না। তা না কাঁচা পাচ্ছি না পাকা পাচ্ছি, কোনোটাই পারছি না। যেটা আপনার জন্য উপযুক্ত অ্যাজ পার ছক অনুসারে সেই রাস্তাতে যান, কাঁচা পয়সা হোক আর পাকা পয়সা হোক, আপনি জীবনে সাকসেস পাবেন পাবেন। এইগুলো টুকরো টুকরো ভাগ রয়েছে। ধরুন একটা কোনো ইনভেস্ট করবেন, পেট্রোলিয়াম জাতীয় দ্রব্যের করবেন, তার শুক্রটা তার ভালো থাকতে হবে। আপনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে করবেন, শুক্র তার ভালো থাকতে হবে। না আমি জুয়েলারিতে করব, তাহলে বৃহস্পতি ভালো থাকতে হবে। না আমি খনিজ দ্রব্যের কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করবো, তাহলে আমাকে শনি ভালো থাকতে হবে। না আমি পলিটিক্যাল সায়েন্সে অনার্স পড়বো, তাহলে শনি ভালো থাকতে হবে। না আমি জিওগ্রাফি অনার্স পড়বো, তাহলে শুক্র। প্রত্যেকটা গ্রহের যেরকম এডুকেশান রয়েছে, প্রত্যেকটা গ্রহের যেমন কেরিয়ার রয়েছে, প্রত্যেকটা গ্রহের ব্যবসা রয়েছে। সেইটাকে কিন্তু সাধারণ মানুষ একদমই জানে না, যে ব্যবসাটাও যে গ্রহ নক্ষত্র দেখে, যে কোন ব্যবসা করলে আমার জীবনে সাকসেস আসবে, সেটা যে প্রথম থেকে সে জ্যোতিষীর কাছে জেনে নেয়। ব্যবসায় অসুবিধাটা কোথায়? ধরেন আপনি 2-3টে ব্যবসা করে ডুবে গেছেন, বারবার মুখ থুপড়ে পড়েছেন, লাস্টে এলেন, পিছন থেকে টাকাটা তার ফেরত দেওয়ার কোনো স্কোপ নেই। তার প্রথম থেকে সীমিত অর্থ আমাদের সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ, আপনারা কি জানি না, আমি আমার কথা বলছি, সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ আমরা, যারা আমরা সাধারণভাবে মানুষের সঙ্গে দৈনন্দিন লড়ছি, তাদের কিন্তু সীমিত অর্থ পরিকল্পনা অনেক বেশি করতে হবে। আমার এই কথার সঙ্গে যাদের একমত তারা আগে আসবেন। আর যারা মনে করছেন অঢেল টাকা আছে, সে বাবার থাকুক, কাকার থাকুক, জেঠার থাকুক, তারা পরীক্ষা করুন নিজের জীবন দিয়ে। যেখানে গিয়ে ঠেকবেন মনে করবেন, যতক্ষণ না ঠেকবেন ততক্ষণ তো বুঝতে পারবেন না, তারপর আসবেন, সেখান থেকে আপনার লাইফস্টাইল ঘোরানোর দায়িত্ব আমার।
একদম ঠিক কথা। তবে ব্যবসার ক্ষেত্রে অবশ্যই সচেতনতা বাড়ান, কারণ সব ব্যবসা আপনার জন্য নয়। যে ব্যবসা আপনার জন্য আপনাকে কোটি কোটি টাকা দিয়ে যাবে, আর যেটা আপনার জন্য নয় আপনার অল্প পুঁজিও কিন্তু নষ্ট করে দেবে। তাই সচেতনতা বৃদ্ধি করতেই হবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানে এরকমই গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ভৃগুদাকে। নমস্কার। নমস্কার।